দিদিমা, ওরা আপনার নামের সব জিনিস কেড়ে নিতে এসেছে। রাতের নিস্তব্ধতায় এই ফিসফিসানি কোনো ছুরির মতো ঘরের মাঝখানে নেমে এলো। নাইট ল্যাম্পের হালকা হলুদ আলোয় 9 বছরের নাতনি সিয়ার মুখ ভয়ে কুঁচকে গিয়েছিল, যেন সে কোনো ভূত নয়, নিজের ঘরের আসল সত্য দেখে ফেলেছে। 70 বছর বয়সী সুধার গলায় যেন হঠাৎ শুষ্কতা ভর করল। এক মুহূর্তের জন্য শ্বাস আটকে গেল এবং মাথায় সেই একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, কে, কার সাথে, আর কেন? সুধা নিজের কণ্ঠস্বর জোর করে শান্ত রাখলেন, যেমনটা বাচ্চার সামনে তুফানের আভাস না দেওয়ার জন্য করতে হয়। কি বললে তুমি, সিয়া? সিয়া সঙ্গে সঙ্গে দরজার দিকে তাকালো, যেন এখনই তার মা বাবা ভেতরে এসে বকুনি দেবেন যে বড়দের কথা কেন শুনছে। তারপর সে আরও নিচু স্বরে বলল, আমি আমি জল নিতে উঠেছিলাম। আপনার মনে হয়েছিল আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমি করিডোরে ছিলাম। বাবা মা স্টাডি রুমে ছিলেন। বাবা বলছিলেন, মা এখন এই বয়সে এত টাকা সামলাতে পারবেন না, আমরা একজন উকিলের সাথে দেখা করছি, সে সব নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। মা বললেন, হ্যাঁ, আর ডাক্তারের বিষয়টিও উল্লেখ করতে হবে, যাতে কোর্টে মনে হয় মা সব গুলিয়ে ফেলেন, কনফিউজড থাকেন। প্রতিটি শব্দের সাথে সুধার বুকের ভেতর কোনো পুরনো স্মৃতি ভেঙে পড়তে লাগল। ডাক্তারের কথা, কোর্ট, নিয়ন্ত্রণ, এই শব্দগুলো ঘরের ভেতর নয়, কোনো শত্রুর মুখে মানায়। কিন্তু নিজের মেয়ের ব্যাপারে? সুধা সিয়ার চাদর ঠিক করে দিলেন, যেন হাত দুটোকে কাজে ব্যস্ত রাখলে বুক কাঁপা একটু কমবে। এসব বড়দের কথা শোনা, তুমি চিন্তা করো না। তিনি হাসলেন, কিন্তু সেই হাসিতে সেই উষ্ণতা ছিল না যা সিয়া চিনত। কিন্তু দিদিমা, ওরা কি আপনার ক্ষতি করবে? না, কেউ তোমার ক্ষতি করবে না। সুধা মুগ্ধে বলেননি, তিনি শুধু সত্যটাকে এখনকার মতো এড়িয়ে গেলেন। তারপর তিনি সিয়ার প্রিয় সফট টয় বিড়ালটি তার পাশে রাখলেন। কথা দাও, এখন ঘুমিয়ে পড়বে, সকালে স্কুল আছে। সিয়ার চোখের পাতা ভারী হয়ে আসছিল, কিন্তু চোখের ভয়ে হালকা হল না। দিদিমা, আপনি রাগ করেননি তো? সুধা তার কপালে চুমু খেলেন। দিদিমা শুধু ভাবছেন, তুমি ঘুমিয়ে পড়ো। দরজা বন্ধ করতেই সুধার মুখের ভাব বদলে গেল। রেলিংয়ে হাত রাখতেই আঙুলগুলো কাঁপতে লাগল। এই সেই ঘর যেখানে তিনি নিজের মেয়ে রাধিকাকে বড় করেছিলেন। সেই রাধিকা, যার জন্য সুধা নিজের স্বামী চলে যাওয়ার পরেও নিজেকে সংকুচিত করে রেখেছিলেন। কম খরচ, কম শখ, কম ইচ্ছে, শুধু এই ভেবে যে মেয়ে আর নাতনি যেন কখনো অভাববোধ না করে। স্বামী মোহনের মৃত্যুর পর 5 বছর কেটে গিয়েছিল। মোহন তার জীবনের সমস্ত উপার্জন, কিছু এফডি, কিছু মিউচুয়াল ফান্ড, একটি ডিম্যাট পোর্টফোলিও এবং পৈতৃক বাড়ি বিক্রির বড় একটি অংশ সব সুধার নামে করে গিয়েছিলেন। সুধা কখনো আমি ধনী এমন জীবনযাপন করেননি। তিনি সেই পুরনো শাড়ি, সেই সাধারণ চা আর পাড়ার মন্দিরের সকালগুলোকেই আঁকড়ে ধরেছিলেন। কিন্তু যখনই রাধিকা বলেছে, মা, সিয়ার স্কুলের মাইনে বেড়ে গেছে, সুধা কোনো প্রশ্ন ছাড়াই চেকে সই করে দিয়েছেন। যখন জামাই নীরজ বলেছে, মা, একটা ব্যবসার সুযোগ আছে, শুধু একটু সাহায্য চাই, সুধা মেয়ের সংসার ভেবে সাহায্য করে দিয়েছেন। তিনি প্রতিবার এটাই ভেবেছেন, ছেলেমেয়েরা ব্যস্ত থাকে, নিজের জীবনে আটকে থাকে, মায়ের জন্য সময় কম তো কি হয়েছে, টাকা তো আছে, সাহায্য তো করতে পারেন। আর এখন সেই মেয়েই কোর্ট, ডাক্তার আর নিয়ন্ত্রণের কথা বলছে। রান্নাঘরে সুধা চা বসালেন, কিন্তু চা তার গলা দিয়ে নামল না। তার হাতগুলো যান্ত্রিকভাবে চলছিল, কিন্তু মস্তিষ্ক ছিল ক্ষুরোধার। গত কয়েক মাসের দৃশ্যগুলো এক একে চোখের সামনে ভেসে উঠতে লাগল। রাধিকার হঠাৎ সপ্তাহে 2 বার করে আসা, মা, আপনি কি নমিনি আপডেট করেছেন? মা, আপনার আধারে কেওয়াইসি ঠিক আছে তো? মা, আপনি খুব ক্লান্ত হয়ে পড়েন, আপনি সই করে দিন, আমি ফাইল সামনে নেব। আর তিনি ভরসা করেছিলেন, কারণ মায়ের মন প্রায়ই প্রমাণ খোঁজে না, তা সম্পর্কের ওপর টিকে থাকে। ফোনটি কেঁপে উঠল। রাধিকার মেসেজ ছিল, সব ঠিক আছে তো? সিয়া বিরক্ত করছে না তো? আমাদের মিটিং খুব ভালো চলছে। নীরজ বলছে এই ডিল জীবন বদলে দেবে। সুধা একটি সাধারণ উত্তর দিলেন, সব ঠিক আছে, সিয়া ভালো আছে। তারপর লিখলেন, কবে ফিরছ? উত্তর এলো, রবিবার বিকেলে, 4 দিন পর। সুধা জানলার কাছে গেলেন। কলোনির রাস্তা শান্ত ছিল, সেই রাস্তা যেখানে রাধিকা সাইকেল চালানো শিখেছিল, সেই গেট যেখানে মোহন প্রতিদিন বিকেলে খবরের কাগজ নিয়ে আসতেন, আর সেই ঘর যাকে রাধিকা বারবার বলত, মা, আপনি বৃদ্ধ হচ্ছেন, রিটায়ারমেন্ট হোম দেখেনি, সেখানে নিরাপত্তা থাকবে। এখন সুধা বুঝতে পারলেন, ওটা উদ্বেগ ছিল না, ওটা ছিল স্ট্র্যাটেজি। তিনি ড্রয়ার খুললেন, পুরনো নথিপত্রের নিচে একটি ভিজিটিং কার্ড চাপা ছিল। অমিত খান্না,
অ্যাডভোকেট, সিভিল, প্রপার্টি, ফ্যামিলি। মোহনের আমলের নির্ভরযোগ্য উকিল। সুধা দেরি করলেন না। রাত তখন 10:30। কিন্তু এটা কোনো ব্যবসায়িক কল ছিল না, এটা ছিল পরিবারের সার্জারি। 3বার রিং হওয়ার পর অমিত ফোন ধরলেন। সুধাজি, এই সময়ে সব ঠিক আছে তো? সুধা নিজের গলা স্থির রাখলেন। অমিতজি, আমি জানি না সব ঠিক আছে কিনা, কিন্তু আমার আপনার সাহায্য চাই। তিনি সংক্ষেপে সব বললেন, নাতনির কথা, কোর্ট, ডাক্তার, নিয়ন্ত্রণ। ওপাশ থেকে কিছুক্ষণ নিস্তব্ধতা রইল। তারপর অমিতের গম্ভীর কণ্ঠ শোনা গেল। সুধাজি, যদি এটা সত্যি হয় তবে এটা খুব সিরিয়াস। কাল সকালে দেখা করতে হবে। আর হ্যাঁ, আপনি আতঙ্কিত হবেন না। আগে আমরা তথ্যগুলো যাচাই করব। যেহেতু আপনার কাছে সিয়া আছে, আপনি ওকে ছেড়ে আসতে পারবেন না, তাই আমিই আপনার বাড়িতে চলে আসব। 10টার সময় বাচ্চা স্কুলে বেরিয়ে গেলে আমি আসব। ফোন কেটে যেতেই সুধা চেয়ারে বসে পড়লেন। হাতে ঠান্ডা কাপ, চোখে গরম জল। এই কান্না দুঃখের ছিল না। এই কান্না ছিল সেই অনুভূতির, যে মানুষ যাকে নিজের ভাবে সেই তাকে সবথেকে সহজে ব্যবহার করতে পারে। আর সেই মুহূর্তেই তার ভেতরে কিছু একটা বদলে গেল। মোহনের চলে যাওয়ার পর যে কোমলতা তাকে বাঁচিয়ে রেখেছিল, সেই কোমলতাই এখন তাকে ডুবিয়ে দিতে পারত। তার প্রথমবারের মতো মনে হল, যদি তিনি এখনই সীমারেখা না টানেন, তবে কাল তিনি সত্যিই অন্য কারো সিদ্ধান্তের কয়েদি হয়ে যেতে পারেন। সকালে সিয়া স্কুলে চলে গেল। সুধা তার যাওয়ার পরেই ঘরের প্রধান দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন, যেন তিনি বাইরের দুনিয়া নয়, নিজেরই সম্পর্কগুলো থেকে নিজেকে সুরক্ষিত করছেন। ঠিক 10টার সময় অমিত এলেন, সাধারণ পোশাকে, ফাইলের ব্যাগ হাতে, চোখে সেই পুরনো সততা। সুধাজি, প্রথমত আপনার ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু অসতর্ক হওয়ারও সুযোগ নেই। বলুন, গত মাসগুলোতে আপনি কি কি সই করেছেন? সুধার এক মুহূর্তের জন্য লজ্জা লাগল। মায়ের ভরসা মাঝে মধ্যে নিজেকে বোকা প্রমাণ করে দেয়। এই বছরের আইটিআর রাধিকা বলেছিলে সিএ করে দিয়েছে, শুধু সই করে দিন। অমিতের মুখ তৎক্ষণাৎ বদলে গেল। আপনি রিটার্ন দেখেছিলেন? সুধা সত্যিটা বললেন, না। অমিত না বকে শুধু দৃঢ়ভাবে বললেন, ঠিক আছে, এখন আমরা দেখব। তারা ডাইনিং টেবিলে কাগজগুলো ছড়ালেন। ব্যাংক স্টেটমেন্ট, মিউচুয়াল ফান্ড, আইটিআর, ইন্স্যুরেন্স পলিসি, ডিম্যাট সামারি, কিছু ফটোকপি। অমিত প্রতিটি তথ্যের ওপর আঙুল রাখলেন। এই যে অ্যাকাউন্ট নম্বরটি, আপনি কি চেনেন? সুধা মাথা নাড়লেন, না। আর এই নমিনিতে যে নাম আছে, এটি গত মাসে আপডেট হয়েছে। সুধার বুক কেঁপে উঠল। আপনি সই করেছিলেন ঠিকই, কিন্তু সম্ভবত আপনাকে বলা হয়েছিল অন্য কিছু। অমিত শান্ত স্বরে বললেন, এটা একটা ক্লাসিক পদ্ধতি। প্রথমে সাহায্যকারী হও, তারপর মালিক হবার চেষ্টা করো। তারপর অমিত সেই কথাটি বললেন, যা সুধাকে যেমন ভয় দেখাচ্ছিল, তেমন বাঁচাতেও পারত। যদি ওরা কোর্টে এটা দেখিয়ে দেয় যে আপনি কনফিউজড, নথিপত্র বুঝতে পারেন না, তবে ওরা গার্ডিয়ানশিপ অথরিটি বা অভিভাবকত্বের পিটিশন করার চেষ্টা করতে পারে। ভারতে প্রক্রিয়া আলাদা হতে পারে, কিন্তু উদ্দেশ্য একটাই, নিয়ন্ত্রণ। কিন্তু আমি তো ঠিক আছি। আমি জানি, কিন্তু কোর্টে শুধু আপনার জানাটাই যথেষ্ট নয়, আমাদের প্রমাণ চাই। অমিত একটি ছোট পরিকল্পনা লিখে দিলেন। প্রথমত, একজন স্বাধীন ডাক্তারের মূল্যায়ন বা ইভ্যালুয়েশন, কোনো পরিচিত ডাক্তার নয়, একদম নিরপেক্ষ কেউ। দ্বিতীয়ত, আর্থিক সক্ষমতা, ফাইন্যান্সিয়াল কম্পিটেন্সি, একজন সিএ বা ফরেন্সিক অ্যাকাউন্টেন্টের রিপোর্ট। তৃতীয়ত, ব্যাংকে অ্যালার্ট প্লাস ট্রানজ্যাকশন লিমিট প্লাস ইন পার্সন ভেরিফিকেশন। চতুর্থত, উইল বা ওসিয়তনামা আপডেট। সুধা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, আর আমার ওসিয়তনামা? অমিত ফাইল থেকে কাগজ বের করলেন। আমি জানতাম আপনি এটাই জিজ্ঞেস করবেন। আপনি চাইলে আজই খসড়া তৈরি করে দিচ্ছি। সেদিন সুধা আরও 2টি ফোন করলেন। একটি নিজের ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে, যাকে তিনি বহু বছর ধরে চেনেন। আমার অ্যাকাউন্টে যে কোনো বড় অঙ্কের লেনদেনের জন্য আমার ব্যক্তিগত উপস্থিতি চাই। আমার ওটিপি আর ব্রাঞ্চে সশরীরে যাওয়া ছাড়া কোনো রিকোয়েস্ট মানবেন না। দ্বিতীয় কলটি করলেন একজন সিএকে, অমিতের রেফারেন্সে, যিনি ফরেন্সিক নজর দিয়ে কাগজগুলো দেখতে পারবেন। বিকেল হতে হতে সুধার মনে হল যেন তার ঘরে প্রথমবারের মতো হাওয়া বইছে। সেই হাওয়া যা সত্যি বলার পর আসে, সামান্য ঠান্ডা, সামান্য তেজ, কিন্তু পরিষ্কার। সিয়া বাড়ি ফিরলে সুধা স্বাভাবিক উষ্ণতা বজায় রাখলেন। দিদিমা, আজ সায়েন্সে আমিই সবথেকে আগে উত্তর দিয়েছি। সুধা হাসলেন। এবার সত্যি হাসি, কারণ তার মনে পড়ল এই লড়াই শুধু টাকার নয়, এই বাচ্চার ভবিষ্যতের।
যদি রাধিকা আর নীরজ উত্তরাধিকারকে এটিএম ভেবে থাকে তবে সুধাকে সিয়াকে ঢাল বানাতে হবে, তবে তাকে অস্ত্র নয় সুরক্ষা বানাতে হতো। রাতে সিয়া হোমওয়ার্ক করছিল। সুধাকে বাইরে থেকে শান্ত দেখাচ্ছিল, কিন্তু ভেতরে তার মস্তিষ্ক তীব্র গতিতে চলছিল। তখনই ফোনে একটি ছোট নোটিফিকেশন এলো। একটি অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ। ম্যাডাম, কনফার্ম হয়ে গেছে, ওরা সিনিয়র কন্ট্রোল কেস লয়ারের সাথে দেখা করেছে। আপনার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি হচ্ছে, আর আমাদের কাছে ওদের কথার রেকর্ডও আসতে পারে। সুধা স্ক্রিনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। আঙুলগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর তিনি সেই ঠান্ডার মধ্যেই একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। যদি সত্যিটা ওদের মুখ থেকে বেরিয়ে রেকর্ড হয়ে যায়, তবে এই ঘরে ফেরার পর ওরা আর আগের সুধাকে পাবে না। ওরা এমন এক দিদিমাকে পাবে যে ভালোবাসতেও জানে আর নিজেকে বাঁচাতেও। আর সেই মুহূর্তেই তিনি অমিতকে শুধু ৩টি শব্দের মেসেজ পাঠালেন, এবার খেলা বদলাবে। পরদিন সকালে সুধার ইমেলে একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড অডিও ফাইল চলে এলো। ফাইলটির নামটি পড়তেই তার হাত কাঁপতে লাগল। অডিও ফাইলটির নাম ছিল সুধা মম কেস প্ল্যান সানডে ফাইনাল। সুধা সেটি খোলার আগেই যেন নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি শুনতে পেলেন। নামে কেস প্ল্যান শব্দটা ছিল, মানে এটা শুধু রাগের মাথায় বলা কথা নয়, এটা ছিল একটি সুপরিকল্পিত পরিকল্পনা, পরিষ্কার, ঠান্ডা আর সুসংগঠিত। সুধা ফোনটি কেবিলের উপর রাখলেন, এক ঢোক জল খেলেন, যেন গলায় আটকে থাকা ভয়টাকে নিচে ঠেলে দিচ্ছেন। তারপর তিনি নিজের পুরনো ইয়ারফোন জোড়া বের করলেন, সেই ইয়ারফোন যা তিনি সকালে ভজন শোনার জন্য ব্যবহার করতেন। অডিওটি চালু করলেন। প্রথম কণ্ঠটি ছিল নীরজের, সেই মিষ্টি ভরসা জাগানো কণ্ঠ যা সুধার সামনে মা বলতে গিয়ে কখনো কাঁপত না। এখন সেই কণ্ঠে এক অন্যরকম আত্মবিশ্বাস ছিল, যেন সে কোনো ডিলের ফাইনাল ড্রাফট পড়ছে। দেখো, রবিবার আমরা বসব। প্রথম স্টেজ ডাক্তারকে দিয়ে এন্ট্রি করানো। আমরা বলবো যে মা সব ভুলে যাচ্ছেন, ওষুধ গুলিয়ে ফেলছেন, তার মধ্যে প্যারানয়া দেখা দিচ্ছে। শুধু একটা ন্যারেটিভ তৈরি করতে হবে। তারপর লয়ার বলবে কোর্ট প্রোটেকশন চাই, পরে ব্যাঙ্কওয়ালদের দিয়ে কাজ করানো, নমিনি ম্যান্ডেট ইত্যাদি। তারপর রাধিকার গলা শোনা গেল। সুধার যেন শক লাগল, কিন্তু তিনি ইয়ারফোন কান থেকে সরালেন না। আর সোসাইটিতে আমরা বলে দেব যে মা নিজেকে সামলাতে পারছেন না, নইলে লোকে কি বলবে? লোকে বলবে আমরা মায়ের যত্ন নিচ্ছি না, আমরা তো তার জন্য সবথেকে ভালো ফেসিলিটি বা সুযোগ সুবিধা দেখছি। নীরজ হাসল। ফেসিলিটি নয়, কন্ট্রোল। প্রথমে আমরা ওকে কাগজপত্র থেকে আলাদা করব, তারপর প্রপার্টি। নয়ডার বাড়িটা যদি তাড়াতাড়ি বিক্রি করি, তবে দেখো এখন রেট খুব হাই। মায়ের নামেই থাকতে দাও, কিন্তু সই আমাদের হাতে থাকবে। আর যদি বাধা দেয়, তবে মেন্টাল কম্পিটেন্সি। রাধিকা নিচু সরে বলল, কিন্তু সিয়া? নীরজ যেন না থেমেই উত্তর দিল, সিয়া আমাদের কার্ড, দিদিমার দুর্বলতা। দিদিমাকে নথি স্বীকার করানোর জন্য সিয়াই যথেষ্ট। সুধা ইয়ারফোন খুলে ফেললেন। তার হাত কাঁপছিল, কিন্তু চোখ ছিল শুকনো। এটা কান্নার সময় নয়, এটা শেখার সময় যে যখন কেউ আপনার ভালোবাসাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করে, তখন ভালোবাসাকেও রক্ষা করতে হয়। তিনি অমিত খান্নাকে কল করলেন। অমিতজি, অডিও এসে গেছে, আর তাতে সিয়ার নামও আছে। অমিতের গলা একদম শক্ত হয়ে গেল। ঠিক আছে সুধাজি, এখন এটা শুধু সিভিল ম্যাটার নয়, বাচ্চাকে দাবার ঘুঁটি বানানো এটা শেষ সীমা। আপনি শুনুন, আজই আমরা 3টে কাজ করব। কি? 1. আপনার নিরাপত্তা আর বাচ্চার নিরাপত্তা। 2. ফিনান্সিয়াল লকডাউন। 3. লিগ্যাল শিল্ড বা আইনি ঢাল। সুধা নিজের চাবি নিলেন আর কোনো নাটকীয়তা ছাড়েই ওড়না গায়ে জড়িয়ে নিলেন। তার প্রথমবারের মতো মনে হল তিনি নিজের ঘর থেকে বাইরে যাচ্ছেন না, তিনি নিজের ঘরকে বাঁচাতে যাচ্ছেন। সবথেকে আগে তিনি ব্যাংকে পৌঁছলেন। সকাল 11টা বাজছিল। ব্রাঞ্চে হালকা ভিড় ছিল, কিন্তু ম্যানেজার মিস্টার ভার্মা সুধাকে বহু বছর ধরে চিনতেন। ভার্মা তাকে কেবিনে বসালেন। সুধাজি, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, সব ঠিক আছে তো? সুধা সোজাসুজি বললেন, ভার্মাজি, আমার অ্যাকাউন্টে এখন থেকে যে কোনো রিকোয়েস্ট শুধু আমার উপস্থিতিতেই হবে। কোনো পরিবারের সদস্য এসে বললেও আপনি মানবেন না। নো থার্ড পার্টি, নো হেল্পফুল ফর্মস। ভার্মা সঙ্গে সঙ্গে সিস্টেমে ট্রানজ্যাকশন লিমিট, অতিরিক্ত ভেরিফিকেশন আর অ্যালার্ট চালু করে দিলেন। সুধা একে একে সব লক করালেন। ডিম্যাটে পিওএ রেস্ট্রিকশন, ব্যাংক ম্যান্ডেট রিমুভাল, এসএমএস ও ইমেল অ্যালার্ট, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, নমিনি চেঞ্জ ফ্রিজ রিকোয়েস্ট, আর সবথেকে জরুরি লকার অ্যাক্সেস নোট। আর প্লিজ, যদি কেউ আমার নামে মেডিকেল গার্ডিয়ান লেটার নিয়ে আসে, তবে আপনি আমাকে সরাসরি কল করবেন, আমি নিজে আসব। ভার্মা মাথা নাড়লেন। আপনি চিন্তা করবেন না, আমি নোট দিয়ে দিচ্ছি। ব্যাংক থেকে বেরিয়ে সুধা সরাসরি সিএর অফিসে গেলেন।
শগুন মেহতা নামের সেই তরুণী সুধার কাগজগুলো দেখে 5 মিনিটের মধ্যেই ভ্রু কুচকালেন। এই নমিনি আপডেটের জন্য যে ফর্মটা আছে এতে হাতের লেখা আলাদা আর সই যদিও মেলে, কিন্তু প্রেশার প্যাটার্ন ইনকনসিস্টেন্ট, অস্বাভাবিক। সুধার পেট যেন ভেতর থেকে ঠান্ডা হয়ে গেল। তার মানে হতে পারে আপনার থেকে তাড়াহুড়ো করে সই করানো হয়েছে আর বাকি তথ্য অন্য কেউ লিখেছে। শগুন একটি রিপোর্ট পরিকল্পনা করলেন। গত 12 মাসের লেনদেন, অস্বাভাবিক ট্রান্সফার, কমন বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট এবং ক্যাশ উইথড্রল প্যাটার্ন। শগুন শান্তভাবে বললেন, সুধাজি, আপনাকে অপরাধ বোধে ভুগতে হবে না। ভরসা করা অপরাধ নয়, অপরাধ হল ভরসার অপব্যবহার করা। সুধা সেখান থেকেই আরেকটি কল করলেন সিএর স্কুলে। হ্যালো, আমি সুধা বলছি, সিআর দিদিমা। আজ থেকে পিকআপ অথরাইজেশন শুধু আমার মেয়ে আর আমার নামেই থাকবে। অন্য কেউ এলে, এমনকি সে পরিবারের লোকও হলেও, আপনারা সঙ্গে সঙ্গে আমাকে কল করবেন। স্কুল থেকে বলা হলো তারা নোট করে নেবে, কিন্তু একটি লিখিত আবেদন লাগবে। সুধা বললেন তিনি আজই দিয়ে দেবেন। এবার তৃতীয় কাজ বাকি ছিল, মেডিকেল কম্পিটেন্সি প্রুফ বা শারীরিক ও মানসিক সক্ষমতার প্রমাণ। অমিত তাকে একটি নামী ক্লিনিকের অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দিয়েছিলেন। সেখানে সুধা খুব স্পষ্টভাবে ডাক্তারের প্রশ্নের উত্তর দিলেন। তারিখ, সময়, প্রতিদিনের রুটিন, আর্থিক জ্ঞান, ওষুধের জ্ঞান। ডাক্তার বিনীতভাবে বললেন, আপনি একদম ঠিক আছেন, ডিমেনশিয়ার কোনো লক্ষণ নেই। সুধা রিপোর্টটি নিজের হ্যান্ডব্যাগে রাখলেন এবং একটি লম্বা শ্বাস নিলেন। এটি শুধু একটি কাগজ ছিল না, এটি ছিল তার ঢাল। বিকেল হতে হতে সুধা ঘরে আরও একটি পরিবর্তন করলেন। তিনি ঘরের মূল দরজার উপরে একটি ছোট সিসিটিভি ক্যামেরা লাগালেন। কোনো জাঁকজমকপূর্ণ নয়, একদম সাধারণ। তিনি ইলেকট্রিশিয়ানকে পরিষ্কার বলে দিলেন, পেছনের কোনো রেকর্ড দেখা যাবে না, শুধু নিরাপত্তা। তারপর তিনি তার ঘরের আলমারিতে নথিপত্রের জায়গা বদলে দিলেন। কিছু আসল কাগজ আমিদের কাছে সেফ কাস্টাডিতে চলে গেল, কিছু ব্যাংক লকারে। কিন্তু লকারের নিয়ন্ত্রণ এখন শুধু সুধার হাতে। রাতে যখন সিয়া ঘুমিয়ে পড়ল, সুধা তাকে ধীরে ধীরে নিজের কাছে টেনে নিয়ে দেখলেন, বাচ্চার শ্বাস একদম স্বাভাবিক ছিল। সুধার মনে রাগ ছিল, কিন্তু তার থেকেও বড় ভয় ছিল যে এই খেলা যেন বাচ্চার কোনো ক্ষতি না করে। তিনি নিজের মনে খুব ধীরে একটি কথা বললেন, আমি সিয়াকে অস্ত্র হতে দেব না, আমি ওকে সুরক্ষা বানাব। পরদিন সকালে অমিত এলেন। এবার শুনুন। অমিত কাগজগুলো টেবিলে রাখলেন। আমরা দুটো জিনিস করব। একটি ফর্মাল লিগ্যাল নোটিস যে কোনো ধরনের গার্ডিয়ানশিপ ক্লেম বা মেডিকেল ইনক্যাপাসিটি ন্যারেটিভ মিথ্যে এবং হয়রানি। একটি প্রিভেন্টিভ স্টেপ বা প্রতিরোধমূলক পদক্ষেপ আমরা কোর্টে ক্যাভিয়েট ফাইল করব, যাতে আপনাকে না শুনে কোনো অর্ডার পাস না হয়। সুধা জিজ্ঞেস করলেন, আর রাধিকা? অমিত তার নাম এমনভাবে নিলেন যেন ডাক্তার কোনো রোগের নাম বলছেন। রাধিকা ইমোশনাল হবে, কাঁদবে, সমাজের দোহাই দেবে, আপনাকে অপরাধবোধে ফেলার চেষ্টা করবে। আপনাকে শুধু একটি কথা মনে রাখতে হবে, ভালোবাসা আর নিয়ন্ত্রণ আলাদা জিনিস। দুপুরে সিয়া স্কুল থেকে ফিরলে জানালো, মা আমাকে ফোন করেছিল, বলল রবিবার একটা সারপ্রাইজ আছে। সুধার মুখ শান্ত রইল। তাই নাকি? আর কি বলল? বলল দিদিমাকে বিরক্ত করিস না, আর বলল দিদিমা মাঝে মাঝে সব ভুলে যান। সুধা চামচটি টেবিলের উপর রাখলেন। ন্যারেটিভ বা গল্পটি এখন বাচ্চার কাছেও পৌঁছে গেছে। তার মানে ওরা কাজ শুরু করে দিয়েছে। সেই রাতে সেই অজানা নম্বর থেকে আরেকটি মেসেজ এলো, ম্যাডাম, ওরা রবিবারের জন্য অপেক্ষা করবে না, প্ল্যান চেঞ্জ। ওরা কাল বিকেলেই ফিরছে আর সাথে একজন ডাক্তার আঙ্কেলও আসবে। সুধা মেসেজটি অমিতকে ফরওয়ার্ড করলেন। অমিত সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে, আমরাও তৈরি থাকব। আপনি আতঙ্কিত হবেন না, শুধু পরিকল্পনা মতো চলবেন। তারপর তিনি একজন ইন্সপেক্টরের নাম নিলেন, যাকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। তারা থানায় একটি জিডি এন্ট্রি করিয়ে রাখলেন যে হয়রানির ভয় আছে, যাতে ওরা নাটক করলে কোনো অফিসিয়াল রেকর্ড থাকে। সুধার থানায় যাওয়া ভালো লাগেনি, তার নিজের সম্মান আর পাড়ার কথা মনে পড়ছিল। কিন্তু তারপর তার সিয়ার চোখের কথা মনে পড়ল, এবং তিনি বুঝতে পারলেন সম্মান তখনই বাঁচে যখন মানুষ সত্যের পাশে দাঁড়ায়, নীরবতার পাশে নয়। পরদিন বিকেলে সুধা ও অমিত থানায় গেলেন। কোনো এফআইআর নয়, শুধু জেনারেল ডায়েরি এন্ট্রি, যে প্রবীণ ব্যক্তিকে জোর খাটানো এবং আর্থিক অপব্যবহারের ভয় আছে, এবং সেখানে একটি অপ্রাপ্তবয়স্ক শিশু জড়িত। ইন্সপেক্টর রাউত মনোযোগ দিয়ে শুনলেন। ম্যাডাম, আপনি ঠিক করেছেন, অনেকে দেরি করে আসেন, আপনি সময় মতো এসেছেন, খুব ভালো। তিনি সুধাকে একটি পরামর্শ দিলেন, যদি কেউ জোর জবরদস্তি করে তবে আপনি আমাদের কল করবেন, আপনি একা লড়াই করবেন না। বাড়ি ফেরার সময় সুধার হাঁটাচলায় এক আলাদা দৃঢ়তা ছিল, কিন্তু মনে একটা ব্যথাও ছিল। এটি সেই মেয়ে যার জন্য তিনি রাত জেগেছিলেন। সেই ব্যথাকে তিনি ঘৃণা হতে দেননি, তিনি সেটাকে সীমারেখা বা বাউন্ডারি বানিয়ে নিলেন।
বিকেল 6:40 গেটের বাইরে গাড়ির শব্দ শোনা গেল। সুধা সিসিটিভি স্ক্রিনে দেখলেন রাধিকা, নীরজ আর তাদের সাথে একজন প্রৌঢ় ব্যক্তি, হাতে ছোট ব্যাগ আর মুখে এক পেশাদার দয়া বা সহমর্মিতার মুখোশ। সেই মুখোশ যা কিছু লোক পরে, যাতে সামনের জনের মনে হয় আমি তোমার ভালোর জন্যই এসেছি। ডোরবেল বাজল। সুধা সঙ্গে সঙ্গে দরজা খুললেন না। তিনি গভীর শ্বাস নিলেন, তারপর ডোর চেন লাগিয়ে দরজা খুললেন। রাধিকা হাসল, কিন্তু চোখ ছিল স্থির, তাতে কোনো উষ্ণতা ছিল না। মা, আমরা তাড়াতাড়ি চলে এলাম, সারপ্রাইজ। নীরজ এমনভাবে ঝুঁকে পা ছুঁয়ে প্রণাম করল, যেন ক্যামেরার জন্য কোনো দৃশ্য অভিনীত হচ্ছে। মা, কেমন আছেন? আর তৃতীয় ব্যক্তিটি নিজের হাত বাড়িয়ে দিল। নমস্কার, আমি ডক্টর আরোরা। রাধিকাজি বললেন আপনি একটু সমস্যায় আছেন। আমি শুধু ক্যাজুয়াল ভিজিট, চেক আপ। সুধা শান্তস্বরে বললেন, নমস্কার, ভেতরে আসুন, কিন্তু আগে আপনার আইডিটা দিন। ডক্টর আরোরার মুখ 1 সেকেন্ডের জন্য শক্ত হয়ে গেল। আইডি? ম্যাডাম, আমি ডাক্তার। সুধা সেই একই শব্দ আবার উচ্চারণ করলেন, চিৎকার করে নয়, কিন্তু পরিষ্কারভাবে, আইডি। নীরজ মাঝখানে ঢুকে পড়ল। মা, আপনি এসব কি করছেন? এ তো ফ্যামিলি। ফ্যামিলিও নিয়ম মেনে চলবে। সুধা তাকে প্রথমবারের মতো সেই স্বরে থামিয়ে দিলেন, যে স্বরে মা নিজের সন্তানকে অন্যায়ের মাঝে থামান। ডাক্তার আইডি দেখালেন। সুধা দেখে ফোনে ছবি তুলে নিলেন। তারপর তিনি দরজা পুরোটা খুললেন। আসুন। বসার ঘরে বসতেই রাধিকা অভিনয় শুরু করল। মা, আপনি খুব একা হয়ে গেছেন। আপনি কথা ভুলে যান। আপনি সন্দেহবাতিক হয়ে পড়ছেন। আমরা ভেবেছি আপনার জন্যে সবথেকে ভালো ফেসিলিটি বা সুযোগ সুবিধা দেখেনি। সেখানে নার্স, ডাক্তার থাকবে, আপনি নিরাপদ থাকবেন। সুধা জিজ্ঞেস করলেন, সুবিধাটা কোন শহরে? গুরগাঁও সাইডে। নীরজ সঙ্গে সঙ্গে বলল, খুব প্রিমিয়াম, খুব ক্লাসি। সুধা ধীরে হেসে মাথা নাড়লেন। আর আমার ঘর? রাধিকা তৎক্ষণাৎ বলল, মা, ঘর তো থাকবেই, শুধু ম্যানেজমেন্ট সহজ হয়ে যাবে। সুধা ডাক্তারের দিকে তাকালেন। ডাক্তারবাবু, আপনি আমার কোনো টেস্ট করেছেন? ডাক্তার গলা পরিষ্কার করলেন, না, এখনই করতে হবে, সাধারণ কিছু প্রশ্ন। তার আগেই সুধা হ্যান্ডব্যাগ থেকে একটি খাম বের করলেন। এটি আমার মেডিকেল ইভ্যালুয়েশন রিপোর্ট, কালকের একটি স্বাধীন ক্লিনিক থেকে। ডাক্তার আরোরা রিপোর্টটি পড়ার চেষ্টা করলেন। সুধা শান্তভাবে হাত দিয়ে তাকে থামালেন। আপনি আমার ডাক্তার নন, আর আমি আপনার পেশেন্ট নই। রাধিকার মুখ লাল হয়ে গেল। মা, আপনি এসব অপরিচিতদের দিয়ে কেন করাচ্ছেন? নিজের মেয়ের উপর ভরসা নেই? সুধার কণ্ঠস্বর খুব নরম হয়ে গেল। ভরসা ছিল রাধিকা, তাই এই অবস্থা হয়েছে। নীরজ সুর বদলে নিল। মা দেখুন, আমরা আপনার সাথে তর্ক করতে চাই না, শুধু এই ফর্মগুলো আছে, সই করে দিন। যদি আপনি অস্বীকার করেন, তবে আমাদের বাধ্য হয়ে আইনি পথ নিতে হবে, তারপর কোর্টে। তার শব্দগুলো হাওয়ায় ভাসতে লাগল, যেন সে অক্ষম বলতে চায়, কিন্তু সামাজিকভাবে ভালো সাজার অভিনয়ও করতে চায়। সুধা ফর্মগুলোর দিকে তাকালেন। তিনি সেগুলোতে হাতও দিলেন না, শুধু সামনে রাখা অবস্থায় বললেন, অমিতজিকে কল করে দেব। রাধিকা চমকে উঠল। অমিত? কোন অমিত? সুধা ফোন তুললেন। আমার উকিল আর আমার সিএও আছেন, ব্যাংক ম্যানেজারও সব জানেন। আর তিনি একটু থামলেন। পুলিশ স্টেশনেও এন্ট্রি করা আছে। নীরজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এবার মুখোশ খুলতে শুরু করল। মা, আপনি এসব করে ফ্যামিলির সম্মান ধুলোয় মিশিয়ে দেবেন। সুধা ধীরে ধীরে বললেন, সম্মান সত্য দিয়ে তৈরি হয়, চাপ দিয়ে নয়। রাধিকার চোখে জল চলে এলো। মা, আপনি আমাদের ভিলেন বানাচ্ছেন? আমরা তো আপনার সাহায্যের জন্যে। সাহায্য মানে নিয়ন্ত্রণ নয়, সুধা বললেন। আর আমার সাহায্যের উপায় আমিই ঠিক করব। সিয়া তার ঘর থেকে বাইরে উঁকি মারছিল। সুধা তাকে দেখে ইশারায় ভেতরে যেতে বলল, কিন্তু সিয়া থেমে গেল। তার চোখে সেই একই ভয় ছিল, যে পাছে দিদিমা ভেঙে না পড়ে। সুধা প্রথমবার তাকে সেখান থেকেই দেখে এক চিলতে হাসিতে প্রচণ্ড ভরসা দিল, যেন বলছে, আমি আছি। অমিতের কল স্পিকারে চলে গেল। অমিত খুব শান্তভাবে বলল, নীরাজজি, রাধিকাজি, আপনাদের কাছে সুধাজির অ্যাকাউন্টস, নমিনি, ওয়েল বা মেডিকেল ডিসিশন নিয়ে কোনো অথরিটি নেই। কোনো জবরদস্তি বা ভুল অক্ষমতার বয়ান দিলে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। নীরজ দাঁত কিরমির করে বলল, আপনি বুঝছেন না, এটা ফ্যামিলি ম্যাটার। অমিত জবাব দিল, ফ্যামিলি ম্যাটার ততক্ষণই থাকে যতক্ষণ ফ্যামিলি সম্মতিতে চলে। যখন জবরদস্তি হয়, তখন বিষয়টা বদলে যায়। ডাক্তার অরোরা উঠলেন, যেন নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে চান। সুধা বলল, ডাক্তারবাবু, আপনি যেতে পারেন, কিন্তু যাবার সময় এটা মনে রাখবেন,
মেডিকেল প্রফেশনের নাম ব্যবহার করে কোনো বয়স্ক মানুষকে ভয় দেখানো ভুল। ডাক্তার কোনো জবাব দিলেন না, শুধু নজর এড়িয়ে বাইরে চলে গেলেন। রাধিকা এবার সরাসরি সুধার সামনে চলে এলো। মা, তার কণ্ঠস্বর তখনও ভেজা ছিল। তুমি কি সত্যি আমাদের সন্দেহ করছ? তুমি তো আমায় এভাবে শেখাওনি। তুমি বদলে গেছ। সুধা তাকে দেখল, অনেকক্ষণ ধরে। সেই মুখটাকে দেখল যাকে সে ছোটবেলায় জ্বরের সময় জলপট্টি দিয়ে ঘুম পাড়িয়েছিল। তারপর সে বলল, আমি বদলাইনি, আমি জেগেছি। আর প্রথমবার সুধা রাধিকাকে একটা প্রশ্ন করল, এমন এক প্রশ্ন যা মা সাধারণত মেয়েকে করে না, কারণ জবাব শোনার ভয় থাকে। রাধিকা, তুমি সিয়াকে আমার বিরুদ্ধে ভুল কথা কেন শুনিয়েছ? রাধিকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। নীরজ হঠাৎ চড়া গলায় বলল, ব্যাস, এবার অনেক হয়েছে। আপনি যদি সই না পড়েন তবে আমরা কাল কোর্টে যাব। আর সিয়া। সে থেমে গেল, কিন্তু তার এই থেমে যাওয়াটাই সবচেয়ে ভীতিপ্রদ ছিল, কারণ এর মধ্যে হুমকি লুকিয়েছিল। সুধা শান্ত স্বরে বলল, সিয়াকে মাঝখানে আনলে আমি চুপ থাকব না, আর এটা শুধু লিগ্যাল নয়, এটা মরালও। নীরজ কটাক্ষ করল, মরাল? যখন আপনি আমাদের জন্য টাকা বের করতেন তখন মরালের কথা মনে পড়ত না। সুধা সরাসরি জবাব দিল, তখন সেটা সাহায্য ছিল, এখন এটা লোভ। রাধিকা হঠাৎ এক শেষ চাল চালল। সে সুধার কাছে এলো আর খুব নরমভাবে বলল, মা, আপনি যদি এতটাই চান যে আমরা দূরে থাকি তবে ঠিক আছে, কিন্তু সিয়াকে আমি নিজের সাথে নিয়ে যাব। ও আমার মেয়ে। আপনাকে তো চাই না। সিয়া এটা শুনে একদম থমকে গেল। সুধার ভেতরে কিছু একটা ভাঙতে শুরু করল, কিন্তু সে নিজেকে ভেঙে যেতে দিল না। সে তক্ষুনি ফোন তুলল আর স্কুল অ্যাপ্লিকেশনের কপি বের করল। তারপর ব্যাংক আর পুলিশ এন্ট্রির স্ক্রিনশট। সে রাধিকার চোখে চোখ রেখে বলল, সিয়া তোমার মেয়ে আর আমার নাতনি। ওকে কেউ কারোর হুমকি বানাতে পারবে না। যদি তুমি তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করো তবে আমার কাছে রেকর্ড আছে আর আমি অ্যাকশন নেব। তারপর সে আরও একটা লাইন জুড়ল খুব নরমভাবে, আর যদি তুমি সত্যি মায়ের সেবা করতে চাও তবে আগে মিথ্যে ছাড়ো। কিছু মুহূর্ত ঘরে নিস্তব্ধতা বিরাজ করল। নীরজ রাধিকার হাত ধরে টানল, চলো, এই মহিলা এখন আর আমাদের কন্ট্রোলে আসবে না। রাধিকা সুধাকে শেষবারের মতো দেখল। তার চোখে রাগও ছিল, লজ্জাও, আর কোথাও একটা সূক্ষ্ম ভয়ও, যে হয়তো সে সত্যি ভুল করেছে। দরজা বন্ধ হল। সুধা ছিটকিনি লাগাল, আর সেই মুহূর্তেই তার ফোন আবার ভাইব্রেট হল। আননোন নম্বর থেকে এক নতুন অডিও ক্লিপ এলো, খুব ছোট, আর মেসেজ ছিল, ম্যাডাম, এটা শেষ নয়, আসল টুইস্ট হলো এটা। তাদের কাছে আগে থেকেই আপনার সই করা একটা পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ আছে, আর তারা বলছিল মা না মানলে এটা দেখিয়ে দেবে। সুধার মাথা ঘুরে গেল। পিওএ যদি সত্যি থেকে থাকে তবে কোনো ব্যাংক বা রেজিস্ট্রি অফিসে তার অপব্যবহার হতে পারে। সে তক্ষুনি আলমারি খুলল, কিছু পুরনো ফাইল উল্টালো, আর কখনই সে এক খালি খয়েরি রঙের খাম দেখতে পেল, যেটাকে সে মাসখানেক আগে শুধু ব্যাকআপ পেপার ভেবে রেখে দিয়েছিল। খামের ভেতরে একটা ফটোকপি ছিল, তার ওপর সুধার সই ছিল, আর ওপরে লেখা ছিল জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি। সুধার শ্বাস আটকে গেল, কারণ তার মনে পড়ল সেদিন রাধিকা বলেছিল, মা, এগুলো ইন্স্যুরেন্স রিনিউয়ালের কাগজ, শুধু সই করে দাও। পরের দিন রেজিস্ট্রি অফিস থেকে সুধার নামে এক অফিসিয়াল এসএমএস এলো, আপনার প্রপার্টি ডকুমেন্ট অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করা হয়েছে। আর সুধা বুঝে গেল যে ওই লোকগুলো শুধু প্ল্যানই বানাচ্ছে না, তারা তা কার্যকরও করে ফেলেছে। রেজিস্ট্রি অফিসের এসএমএস পড়তেই সুধার আঙুলগুলো ঠান্ডা হয়ে গেল। তার মাথায় শুধু একটা লাইনই ঘুরছিল, এই লোকগুলো শুধু কথা বলছিল না, তারা কাগজের কাজেও এগিয়ে গেছে। সে সেই মুহূর্তেই অমিতকে কল করল, অমিতজি, রেজিস্ট্রির মেসেজ এসে গেছে। অমিত 1 সেকেন্ডও সময় নষ্ট করল না। ঠিক আছে, এবার আমরা রিঅ্যাক্টিভ নয়, প্রোঅ্যাক্টিভ হব। আপনি এখনই তৈরি হয়ে যান, আমি 20 মিনিটে আপনার বাড়িতে আসছি। আর একটা কথা, আপনি একা কোথাও যাবেন না। সুধা সিয়াকে নিজের কাছে বসালো, সোনা, আজ আমরা বাইরে যাব, তুমি ভয় পাবে না। সিয়া ধীরে থেকে জিজ্ঞেস করল, মাম্মি পাপা কি আবার আসবে? সুধা তার চুলে হাত বুলিয়ে দিল, আসলে আসুক, দিদিমা তৈরি আছে। অমিত আসতেই সরাসরি কাজে নেমে পড়লেন। প্রথম কাজ, এই যে জিপিএ বা জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নির ফটোকপি পাওয়া গেছে তার স্টেটাস জানা। দ্বিতীয়, সাব রেজিস্ট্রারকে তক্ষুনি নোটিশ দেওয়া যে কোনো ধরনের বিক্রি, ট্রান্সফার বা এনকামব্রেন্সে আপত্তি আছে। তৃতীয়, কোর্ট থেকে আর্জেন্ট স্টে ইনজাংশন। চতুর্থ, পুলিশে ফর্মাল কমপ্লেন্ট আপগ্রেড করা, কারণ এটা জালিয়াতি ও প্রতারণার মামলা। আর পঞ্চম, আপনার সব সম্পত্তি ট্রাস্ট উইল স্ট্রাকচারে লক করা, যাতে ভবিষ্যতে কোনো কন্ট্রোল ন্যারেটিভ না চালাতে পারে। সুধা ধীরে ধীরে মাথা নাড়ল। সে অনুভব করল এটা এখন শুধু জামাইয়ের চাল ছিল না,
এটা পুরো সিস্টেম ব্যবহার করে এক বৃদ্ধকে ঝোঁকানোর চেষ্টা ছিল, আর এর জবাব সিস্টেমের ভেতর থেকেই দিতে হবে, শোরগোল দিয়ে নয়, নিয়ম দিয়ে। অমিত সবার আগে বার্মা ব্যাংক ম্যানেজারকে ফোন করল। বার্মাজি, আজকের মধ্যে অ্যাকাউন্ট আর লকারে নো লাইন নো ট্রান্সফার অ্যালার্ট কনফার্ম করে দিন, আর কোনো জিপিএ ভিত্তিক নির্দেশ গ্রহণ করবেন না। বার্মা তক্ষুনি বললেন, হয়ে যাবে, আর আমি কমপ্লায়েন্স টিমকেও মেল করে দিচ্ছি। তারপর অমিত শগুন মেহতা সিএকে কল করল। ট্রানজাকশন ট্রেলের একটা কুইক স্ন্যাপশট চাই। যদি কোনো টোকেন মানি অ্যাডভান্স কোথাও দেওয়া নেওয়া হয়ে থাকে তবে আমাদের তা দেখতে হবে। শগুনের জবাব ছিল সংক্ষিপ্ত, আমি 2 ঘন্টার মধ্যে প্রাথমিক তথ্য পাঠিয়ে দিচ্ছি। এবার রেজিস্ট্রি অফিসের পালা। সুধা আর অমিত সরাসরি নয়ডার সাব রেজিস্ট্রার অফিসে পৌঁছালেন। সেখানে ভিড়, ফাইল, এজেন্টদের ফিসফাস, আর সামনে এক বড় বোর্ড যা প্রতিটি নাগরিককে মনে করিয়ে দেয় যে কাগজের দুনিয়ায় আবেগ নয়, প্রমাণ চলে। সুধা চুপচাপ তার আধার, প্যান, প্রপার্টি পেপার্স আর মেডিকেল কম্পিটেন্সি রিপোর্ট রাখল। অমিত ক্লার্ককে এক লিখিত অবজেকশন নোটিশ দিল, যাতে পরিষ্কার লেখা ছিল যে সুধা সম্পত্তির মালকিন, কোনো থার্ড পার্টিকে ট্রান্সফার অথরিটি দেওয়া হয়নি, আর যদি কোনো জিপিএ পেশ করা হয় তবে ভেরিফিকেশন ছাড়া যেন গ্রহণ না করা হয়। ক্লার্ক আধো নজরে দেখল, ম্যাডাম, অ্যাপয়েন্টমেন্ট কার নামে আছে? সুধা বলল, আমি জানি না, শুধু আমার প্রপার্টির সাথে যুক্ত। ক্লার্ক সিস্টেমে কিছু টাইপ করল, তারপর তার ভ্রু কুঁচকে গেল। এই অ্যাপয়েন্টমেন্ট নীরজ শর্মার পক্ষ থেকে রিকোয়েস্ট হয়েছে, আর ডকুমেন্টে জিপিএ অ্যাটাচ করা আছে। সুধার পেটের ভেতর যেন বরফ জমে গেল। অমিত তক্ষণই বলল, প্লিজ হোল্ড দ্য ফাইল, ওনার প্রেজেন্ট আছেন, আমরা জিপিএর বিরোধিতা করছি, এটা রেকর্ডে রাখুন যে এটা বিতর্কিত দলিল। ক্লার্ক উপরের অফিসারকে ডাকল। অফিসার সুধাকে দেখল, এক বৃদ্ধা মহিলা, শান্ত মুখ, কিন্তু চোখে স্পষ্টতা। ম্যাডাম, যদি আপনার সই থাকে তবে আমাদের ভেরিফাই করতে হবে। সুধা একই শান্তভাবে বলল, ভেরিফাই করুন, আর আমি চাই ভেরিফিকেশন আমার সামনে হোক, কোনো ট্রান্সফার আমার সম্মতি ছাড়া হবে না। অফিসার মাথা নাড়ল। ঠিক আছে, আমরা ডকুমেন্টটিকে আন্ডার অবজেকশন মার্ক করছি, এখন কোনো রেজিস্ট্রেশন হবে না যতক্ষণ না ভেরিফিকেশন ক্লিয়ার হয়। সুধার মনে হল তার মেরুদণ্ডে যেন শক্তি ফিরে এলো। এটা জয় ছিল না, কিন্তু এটা সেই প্রথম দড়ি যা পড়ে যাওয়া মানুষকে ধরে ফেলে। বাইরে বেরোতেই অমিত বলল, এখনই কোর্টে যেতে হবে, আমরা ইমার্জেন্সি ইনজাংশন ফাইল করব, যাতে আইনত কেনাবেচা বন্ধ হয়ে যায়, আর সাথে সাথে যদি কোনো জিপিএ জেনুইনও হয় তবে তার রিভোক বা বাতিল করার ফর্মাল ডিডও বানাতে হবে। সুধা এক মুহূর্তের জন্য আকাশ দেখল, তার মোহনের কথা মনে পড়ল। সে সবসময় বলত, কাগজ পড়ে সই করবে সুধা, ভালোবাসা নিজের জায়গায়, কিন্তু সাবধানতাও জরুরি। সুধা মনে মনে শুধু বলল, এখন আমি সাবধানতাকেও ভালোবাসার মতোই পালন করব। দুপুরের মধ্যে তারা কোর্টে পৌঁছে গেল। অমিত অত্যন্ত জরুরি অবস্থার সাথে পিটিশন তৈরি করল, ইনজাংশন, ক্যাভিয়েট আর এক শক্তিশালী হলফনামা, যে কোনো ধরনের জবরদস্তি বা জালিয়াতির সন্দেহ আছে। জাজ সেই দিনই শুনানি রাখলেন, কারণ অপ্রাপ্তবয়স্ক শিশু আর বয়স্ক নির্যাতনের দিকটা দেখা যাচ্ছিল। অমিত কোর্টে খুব সরাসরি ভাষায় বলল, এটা কোনো ফ্যামিলি ডিসএগ্রিমেন্ট নয়, এটা একজন বয়স্ক মানুষের সম্পত্তি অবৈধভাবে দখল করার চেষ্টা এবং একটি নাবালিকা শিশুকে ব্যবহার করে ভয় দেখানোর কৌশল। জাজ ফাইল দেখলেন, অবজেকশন নোটিশ দেখলেন, মেডিকেল রিপোর্ট দেখলেন, আর ব্যাংকের সতর্কতামূলক ব্যবস্থা দেখলেন। অন্তর্বর্তীকালীন অর্ডার এলো, সম্পত্তির ওপর স্থিতাবস্থা বজায় থাকবে, কোনো ট্রান্সফার বা রেজিস্ট্রেশন হবে না পরবর্তী ভেরিফিকেশন পর্যন্ত। সুধা শ্বাস ছাড়ল, মনে হল এক ভারী পাথর বুক থেকে সরে গেল। ফেরার পথে অমিত আরও একটা পদক্ষেপ নিল, পিওএ রিভোকেশন ডিড। তারা সাব রেজিস্ট্রারের কাছেই রিভোকেশন ডিড রেজিস্টার করালো, আর দুটো খবরের কাগজে পাবলিক নোটিশ দেওয়ার জন্য ড্রাফট তৈরি করল, যাতে কোনো তৃতীয় পক্ষ অজুহাত না দিতে পারে। সুধার কাছে এইসব নতুন ছিল, কিন্তু সে শিখছিল, নিরাপত্তা শুধু ঘরের খিল নয়, রেকর্ডও বটে। সন্ধ্যায় বাড়ি আসতেই শিয়া জিজ্ঞেস করল, দিদিমা, এখন সব ঠিক? সুধা তাকে বুকে জড়িয়ে নিল। এখন সত্যের দিকে সব এগোচ্ছে, আর সত্য ধীরে চলে, কিন্তু হার মানে না। সেই রাতেই দরজার বেল আবার বাজল। এবার সুধা ছিটকিনি লাগিয়ে দরজা খুলল তো দেখল সামনে রাধিকা একা দাঁড়িয়ে আছে। নীরজ নেই, ডাক্তার নেই, শুধু রাধিকা, চোখে ক্লান্তি আর মুখে সেই ভয় যা কারোর চাল ধরা পড়ে গেলে আসে। মা আমায় ভেতরে আসতে দেবে? সুধা দরজা সামান্য খুলে বলল, এসো, তবে তুমি জানো এবার এই ঘর ভরসায় নয়, সীমানার উপর চলবে। রাধিকা ভেতরে বসতেই কেঁদে ফেলল,
মা আমি ফেঁসে গেছি। নীরজ বলেছিল এই সব শুধু সেফটির জন্য। সে বলেছিল তুমি সই করে দিলে সব ঠিক হয়ে যাবে, আর ওই টাকাগুলো বিজনেসে। সুধা ধীরে থেকে জিজ্ঞেস করল, কত? রাধিকা নজর নিচু করে নিল। অনেক, আমি ঠিক জানি না, কিন্তু। সুধা তাকে থামাল না। সে শুধু বলল, শগুনের রিপোর্ট সব বলে দেবে। মিথ্যের থেকে পরিষ্কার সত্যি ভালো। রাধিকা কাঁপানো গলায় বলল, মা আমি আমার মেয়েকে হারাতে চাই না। নীরজ বলছে যদি সব ফেল হয়ে যায় তবে ও কাস্টাডির কথা তুলবে। ও বলবে যে তুমি আনস্টেবল, আর আমি ভয় পেয়ে গেছি। সুধা এক মুহূর্ত চোখ বন্ধ করল। তার মনে রাগ উঠছিল, কিন্তু সে সেটাকে বাড়তে দিল না। রাধিকা, সুধা খুব শান্ত স্বরে বলল, শিয়া কোনো অস্ত্র নয়, ও একটা শিশু। আর যদি তুমি সত্যি মা হও তবে আগে ওকে এই খেলা থেকে বাইরে বের করো। রাধিকা মাথা নাড়ল। আমি চেষ্টা করব, কিন্তু নীরজ। সুধা একই শান্তিতে বলল, এখন চেষ্টা শব্দটা খুব ছোট, এখন কাজ চাই। রাধিকা হঠাৎ নিজের হ্যান্ডব্যাগ থেকে একটা ফাইল বের করল। এটা অরিজিনাল জিপিএ নয়, কিন্তু এটা সেই ড্রাফট যাও বানিয়েছিল। ও আমায় বলেছিল শুধু সই করিয়ে নাও। মা আমি কসম করে বলছি, আমি তোমাকে ঠকালোর জন্য নয়। সুধা তাকে মাঝপথে থামাল। রাধিকা, তুমি সই করিয়েছ কি করাওনি? রাধিকার চোখ দিয়ে জল পড়তে লাগল। আমি ওই কাগজগুলো তোমার সামনে রেখেছিলাম আর বলেছিলাম ইন্স্যুরেন্স রিনিউয়াল, আর তুমি। সুধা ধীরে ধীরে মাথা নাড়ল। সে জানত তার মনের ভেতরে কোথাও এই সত্যিটা আগে থেকেই বসেছিল। ঠিক আছে, সুধা বলল, এবার তুমি শোনো। আমি তোমাকে বরবাদ করতে চাই না, কিন্তু তোমাকে বাঁচানোর জন্য আমি নিজেকে ডুবিয়ে দেব না। রাধিকা ভেজা চোখে দেখল, তাহলে এখন কি হবে? সুধা একটা লাইন বলল, যা এক মায়েরও ছিল, আবার এক বুদ্ধিমান মানুষেরও। পরিণাম হবে, আর সংশোধনের সুযোগও থাকবে, যদি তুমি সত্যি বদলাতে চাও। পরের দিন শগুনের প্রাথমিক রিপোর্ট এসে গেল। তাতে পরিষ্কার দেখা যাচ্ছিল কয়েক মাসে অস্বাভাবিক বড় অঙ্কের ট্রান্সফার, এক নতুন বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা জমা হওয়া, আর কিছু ক্যাশ উইথড্রয়াল যার উদ্দেশ্য পরিষ্কার নয়। অমিত ফোনে সুধাকে বলল, এখন আমরা নেগোসিয়েশন নয়, শর্ত সাপেক্ষ সেটেলমেন্টের দিকে যেতে পারি। হয় তারা সহযোগিতা করবে আর নিয়ন্ত্রণ ফিরিয়ে দেবে, অথবা আমরা ক্রিমিনাল কমপ্লেন্ট নিয়ে এগোব। সুধা প্রথমবার রাধিকার সামনে একটা শর্ত রাখল খুব সরাসরি। যদি তুমি আমার পাশে দাঁড়াও তবে তোমাকে নীরজের বিরুদ্ধে সত্যি বলতে হবে, কোর্টে, পুলিশে, যেখানেই প্রয়োজন হবে, আর সিয়াকে সেফ রাখতে হবে। রাধিকা কাঁপতে কাঁপতে বলল, যদি আমি নীরজের বিরুদ্ধে যাই তবে আমার ঘর? সুধা জবাব দিল, ঘর সেখানেই ভালো যেখানে সত্যি সুরক্ষিত থাকে। মিথ্যের ঘরে শান্তি হয় না। এটা কোনো উপদেশ ছিল না, এটা অভিজ্ঞতার কথা ছিল। আর রাধিকা প্রথমবার চুপ হয়ে গেল। এই নিস্তব্ধতায় সে বোধহয় নিজের করা কাজের ওজন অনুভব করল। তৃতীয় দিন নীরজের কল এলো। তার গলায় এখন আর মিষ্টটা ছিল না। মা, আপনি কোর্ট কাচারি করে দিলেন, এখন সোসাইটিতে কি হবে? সুধা খুব হালকা স্বরে বলল, সোসাইটি আমার রুটি দেয় না নীরজ, আমার নিরাপত্তাও দেয় না, সেই কাজটা আমাকেই করতে হয়। নীরজ রেগে গিয়ে বলল, আপনি বুঝছেন না, আপনি আমাদের রেপুটেশন। সুধা মাঝখানে বলল, রেপুটেশন সত্যি দিয়ে তৈরি হয়, আর সত্যি তুমি নষ্ট করেছ। নীরজ হুমকি দিল, আমি সিয়াকে। আর এখানেই সুধার কণ্ঠস্বর প্রথমবার কড়া হয়ে উঠল, কিন্তু তবুও নিয়ন্ত্রিত। সিয়ার নাম আবার নিলে পরবর্তী পদক্ষেপ হবে এফআইআর। এখন পর্যন্ত আমি তোমাকে আইনের আগে মানবতার সুযোগ দিয়েছি, সেটা নষ্ট করো না। ফোন কেটে গেল। সেই সন্ধ্যায় রাধিকা হঠাৎ সুধার পায়ের কাছে বসে পড়ল। মা, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি মিথ্যে বলতে বলতে ক্লান্ত, আমি মানছি আমি ভুল করেছি। সুধা তার মাথায় হাত রাখল। ভুল মেনে নেওয়া শুধু মাত্র, এবার সঠিক করাটা আসল কাজ। অমিত এক মধ্যস্থতা বৈঠকের আয়োজন করলেন, এক নিরপেক্ষ জায়গায় যেখানে ক্যামেরা রেকর্ডিং অ্যালাউড নেই, শুধু লিগ্যাল মিনিটস। নীরজ এলো, কিন্তু তার মুখ শক্ত ছিল। সে ভেবেছিল সে চাপ সৃষ্টি করে সুধাকে ঝোকাবে, কিন্তু সে জানত না যে সুধা এখন আবেগ দিয়ে নয়, প্রস্তুতি নিয়ে বসে আছে। অমিত কাজের সব পয়েন্টগুলো রাখলেন। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কার্যকর আছে, রেজিস্ট্রেশন ব্লক করা হয়েছে, ব্যাংকে কড়াকড়ি আছে, আর ফরেন্সিক ট্রেল ইঙ্গিত দিয়েছে। যদি আপনি এটা চালিয়ে যান তবে জালিয়াতি ও প্রতারণার ক্রিমিনাল কমপ্লেন্ট এগিয়ে যাবে। নীরজ হাসার চেষ্টা করল, আপনি কি প্রমাণ করবেন? তখনই শগুন এক লাইনে বলল, ট্রান্সফার আর বেনিফিশিয়ারি ম্যাপিং অলরেডি ডকুমেন্টেড, আর সই করার সময় চাপের অসামঞ্জস্যতাও চিহ্নিত করা হয়েছে। নীরজের মুখের আত্মবিশ্বাস কিছুটা ঢিলে হয়ে গেল। অমিত শর্তগুলো জানালেন, কোনো নাটক নয়, প্রপার্টির ওপর যে কোনো জিপিএর দাবি ত্যাগ করা এবং লিখিত আন্ডারটেকিং দেওয়া। যে টাকা ট্রান্সফার হয়েছে তা শিডিউল অনুযায়ী ফেরত দেওয়া বা অ্যাসেট অ্যাডজাস্টমেন্ট করা।
রাধিকার স্বাধীন সম্মতি আর স্টেটমেন্ট যে বয়স্কদের বিরুদ্ধে মিথ্যে ন্যারেটিভ চলবে না, সিয়াকে অস্ত্র না বানানোর কঠোর প্রতিশ্রুতি, যদি চুক্তি ভঙ্গ হয় তবে তক্ষণই ক্রিমিনাল অ্যাকশন। নীরজ কিছুক্ষণ চুপ থাকল, তারপর সেই পুরনো কার্ড খেলল। আপনি নিজের মেয়ের ঘর ভাঙছেন। সুধা প্রথমবার সেই মিটিংয়ে সরাসরি নীরজের চোখে চোখ রেখে বলল, আমি নিজের মেয়ের ঘর ভাঙছি না, আমি নিজের মেয়েকে মিথ্যের ঘর থেকে বাইরে আসার রাস্তা দেখাচ্ছি। ভাঙা তো আগেই শুরু হয়ে গিয়েছিল, যখন তুমি আমার মেয়েকে আমার বিরুদ্ধেই ব্যবহার করেছিলে। নীরজ রাধিকার দিকে দেখল। রাধিকার চোখে এখন আর ভয় ছিল না, লজ্জা ছিল, আর এক সিদ্ধান্তও। নীরজ, সে ধীর অথচ স্পষ্ট স্বরে বলল, ব্যাস, এবার এসব বন্ধ করো। আমি সিয়াকে এর থেকে বাইরে রাখতে চাই, আর আমি মায়ের সাথে লড়াই করে বাঁচতে পারব না। নীরজ দাঁত কিড়মিড় করল। সে বুঝে নিল তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র রাধিকা এখন তার হাত থেকে ফসকে যাচ্ছে। পরের সপ্তাহে কাগজের কাজগুলো সম্পূর্ণ হল। রিভোকেশন ডিড রেজিস্টার হল, পাবলিক নোটিশ পাবলিশ হল, কোর্ট স্টে এক্সটেনশন হল, আর ব্যাংকের কনফার্মেশন এলো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সুধা তার বিষয় সম্পত্তির পরিকল্পনা আবেগে নয়, বরং কাঠামোয় বদলে দিল। সে এক সহজ প্রাইভেট ট্রাস্ট বানাল, যাতে সিয়ার পড়াশোনা আর ভবিষ্যতের জন্য ফান্ড লক করা হল। অমিত ট্রাস্টি হলেন না, কারণ সুধা চেয়েছিলেন একজন প্রফেশনাল ট্রাস্টি ও কমপ্লায়েন্স তদারকি, যাতে ভবিষ্যতে পারিবারিক চাপে ট্রাস্ট টলে না যায়। রাধিকাকে বেনিফিশিয়ারি করা হল, কিন্তু শর্তের সাথে, যেখানে অপব্যবহার হলে অটোমেটিক রেস্ট্রিকশন থাকবে। এটা তিক্ততা ছিল না, এটা শিক্ষা ছিল। যখন সব মিটে যাচ্ছিল, পাড়ায় কানাঘুষো শুরু হল। শুনলাম সুধাজি কোর্টে গেছেন নিজের জামাইয়ের বিরুদ্ধে। আরে এটা তো ফ্যামিলি ম্যাটার, লোক কি বলবে? একদিন মন্দির থেকে ফেরার সময় পাশের বাড়ির এক আন্টি খোঁচা দিয়ে বললেন, সুধাজি, মেয়েকে এভাবে কোর্টে টেনে আনা কি ঠিক? সুধা খুব শান্তিতে বলল, আন্টিজি, আমি মেয়েকে টেনে আনিনি, আমি সত্যকে বাঁচিয়েছি, মেয়েকে বাঁচার সুযোগ দিয়েছি, আর সে এগিয়ে গেছে। সুধা বুঝে গিয়েছিল, লোকে কি বলবে সেটা নয়, সত্যি কি সেটাই জরুরি। রাধিকা কয়েকদিন পর সুধার বাড়ি এলো। এবার তার হাতে কোনো ফর্ম ছিল না, কোনো ফাইল ছিল না, শুধু সিয়ার জন্যে রং-বেরঙের স্কেচবুক ছিল। সিয়া প্রথমে মাকে দেখে ইতস্তত করছিল। রাধিকা হাঁটো গেড়ে বসে বলল, সিয়া, মাম্মি ভুল করেছিল। মাম্মি আর তোমার দিদিমাকে কষ্ট দেবে না। সিয়া সুধার দিকে দেখল, যেন অনুমতি চাইছে। সুধা শুধু বলল, সত্যি বলা সবচেয়ে বড় সাহসিকতা শোনা। রাধিকার চোখ ভিজে এলো। মা, তুমি কি আমায় ক্ষমা করতে পারবে? সুধা গভীর শ্বাস নিল। ক্ষমা করা মানে এটা নয় যে সব আগের মতো হয়ে যাবে। ক্ষমা করা মানে হলো যে আমি আমার হৃদয়ে বিষ রাখব না, কিন্তু সীমানা থাকবে। বিশ্বাস ফিরে আসতে সময় লাগে। রাধিকা মাথা নাড়ল। আমি বুঝি। নীরজের কি হল? নীরজ বাইরে থেকে তো সেটেলমেন্ট মেনে নিল, কিন্তু তার ভেতরের অহংকার তক্ষুনি ভাঙল না। সে বুঝতে পেরেছিল সুধাকে এখন আর ভয় দেখিয়ে ঝোঁকানো যাবে না। সে কিছু সময় পর্যন্ত রাধিকার ওপর চাপ দিল, কিন্তু রাধিকা প্রথমবার দৃঢ়ভাবে বলল, যদি তুমি সিয়াকে বা মাকে আবার ধমকাও, তবে আমি তোমার সাথে থাকব না। মাঝে মাঝে মানুষের আসল হার পুলিশ বা কোর্টে হয় না, তার হার তখন হয় যখন তার নিজের ঘরের মানুষ তার মিথ্যেগুলোকে আপন করা বন্ধ করে দেয়। সুধা নীরজকে পিষে ফেলার চেষ্টা করেনি, সে শুধু সত্যের রাস্তায় তাকে দাঁড়িয়ে থাকতে দেয়নি। এটাই ছিল তার সাইলেন্ট জাস্টিস, আইন, রেকর্ড আর শান্ত সাহস। কয়েক মাস পর এক রবিবার সকালে সুধা ছাদে গাছে জল দিচ্ছিল। সিয়া পাশে বসে ড্রয়িং করছিল। সিয়া হঠাৎ জিজ্ঞেস করল, দিদিমা, তুমি এত স্ট্রং কিভাবে? সুধা হাসল। স্ট্রং কেউ জন্ম থেকে হয় না সোনা। যখন কেউ তোমার ভালোবাসাকে দুর্বলতা বানিয়ে ফেলে, তখন তুমি শেখো ভালোবাসাকে কিভাবে রক্ষা করতে হয়। সিয়া পেন্সিল চালাতে চালাতে বলল, তাহলে দিদিমা, তুমি মাম্মির উপর রাগ করনি? সুধা আকাশের দিকে তাকাল। রাগ করলে মন ভারী হয়, আমি মন হালকা রাখতে চাই। কিন্তু তার মানে এই নয় যে আমি ভুলকে ঠিক বলবো। ট্রুথ আলাদা, লাভ আলাদা। তারপর সে সিয়ার কাঁধে হাত রাখল। তুমি শুধু এটা শেখো, কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না, সম্মান করো, কিন্তু বাউন্ডারিও রেখো। সেদিন প্রথমবার সুধার মনে হল সে নিজের ঘরকে শুধু প্রপার্টি থেকে বাঁচায়নি, বরং সিয়ার জন্য একটা দৃষ্টান্ত তৈরি করেছে, যে বড় হয়ে সে দেখবে সত্যের জন্য শান্তভাবে দাঁড়িয়ে থাকা কাকে বলে। আর রাধিকা, সেও দেখল যে মায়ের ভালোবাসা দুর্বল হয় না, শুধু কখনো কখনো তাকে আইনের ঢাল পড়তে হয়। গল্প এখানেই শেষ হয় না, কিন্তু এই লড়াইয়ের সবচেয়ে বড় মোড় এটাই ছিল যখন সুধা প্রতিশোধ নয়, সত্যকে বেছে নিল।
সে কাউকে ছোট করেনি, সে শুধু নিজেকে আবার উঁচুতে তুলে ধরল। আপনার কি আরও এমন গল্প শোনার ইচ্ছে আছে? যদি চান আমি এমন আরও গল্প বলি তবে আমাকে জানাবেন।